বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সবাই ক্লাসের বাইরে। তো কিছু করার নাই, যেহেতু ভাইরাসের জন্য সবাই বাইরে থাকতেই হবে। তো সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, দেশকে নিরাপদ রাখবে, সমাজকে নিরাপদ রাখবে। তোমাদের অনেক ক্ষতি হচ্ছে, তো এই ক্ষতিটা পুষিয়ে নিতে নিজেদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বাসায় বসে পড়াশোনা করতে হবে। আর আমরা অনলাইনে যেসব ক্লাস দিচ্ছি এগুলোকে ফলো করবে। পবিত্র মাহে রমজান মাস, ষষ্ঠটাকে বেশি বেশি ডাকবে এবং প্রার্থনা করবে, সবার জন্য প্রার্থনা করবে যাতে সবাই এই মহামারী থেকে রক্ষা পায়। তা আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট পেপারের 9ম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ, ওয়েভস। তো টপিকসগুলো দেখে নাও, কী কী পড়বো আজকে। ওয়েভস বা তরঙ্গ, ওয়েভস অ্যান্ড এনার্জি, তরঙ্গ এবং শক্তি। ফিউ টার্মস রিগার্ডিং ওয়েভস, তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা। রিলেশন বিটুইন ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তো শুরুতেই আমরা যাব তরঙ্গ। তরঙ্গ কি বা তরঙ্গের উৎপত্তি সম্পর্কে আমরা দেখব একটু। তরঙ্গ কি সবাই সেটা 9ম-10ম শ্রেণীতে পড়েছ, তারপরও বলছি। তরঙ্গের যদি সমার্থক শব্দ খুঁজো সেটা হলো ঢেউ। যেমন সমুদ্রে ঢেউ দেখো, পুকুরে পানিতে ঢেউ দেখো, ধান খেতে ঢেউ দেখো, এগুলোকে বলা হয় তরঙ্গ বা ঢেউ। আমরা ফিজিক্সে কি বলবো সেটা দেখো। সেটা দেখার আগে যদি তুমি দেখো, পুকুরে একটা ঢিল ছুঁড়া হয়, তাহলে সেই ঢিলটা যেখানে স্পর্শ করে সেখান থেকে কি ঢেউয়ের সৃষ্টি হয় না? সেই ঢিলটা যেখানে স্পর্শ করে সেখানে সে পানিগুলোকে কম্পিত করে। এই পানির কম্পনটা পার্শ্ববর্তী স্থির পানির অণুগুলোকে কম্পিত করে। এভাবে পর্যায়ক্রমে কম্পনটা ওই বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং এই ঢেউটা পুকুরের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে কি হলো? কম্পনটা পর্যায়ক্রমে কণা থেকে কণাতে স্থানান্তরিত হলো এবং একটা ঢেউয়ের সৃষ্টি হলো, আর এটাকে আমরা বলছি কি তরঙ্গ। সুতরাং আমরা এটাকে এভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে শক্তি ও তথ্য সঞ্চার করে তাকে বলা হয় তরঙ্গ। যেমন দেখো, তুমি যদি পুকুরে একটা বল পড়ে যায়, তোমরা ক্রিকেট খেলার সময় তোমরা কি করো? একটা ঢিল মেরে মেরে এটাকে কাছে আনো। তো ঢিলের গায়ে তো স্পর্শ করো না, তোমরা কি করো? পানিতে ঢিল ছুড়ো, আর এই ঢিলটা একটা তরঙ্গ সৃষ্টি করে, সেই তরঙ্গটা ধাক্কা দিয়ে দিয়ে বলটাকে কিনারায় নিয়ে আসে। তাহলে এখানে কি দেখলে? তরঙ্গ কি করছে? শক্তি সঞ্চার করছে। তাহলে সংজ্ঞাটা তোমরা এভাবে মিলিয়ে নিতে পারো যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে কি করে? শক্তি ও তথ্য সঞ্চার করে, তাকে বলা হয় তরঙ্গ। তরঙ্গের প্রকারভেদ নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে তরঙ্গ ও শক্তি। তরঙ্গ ও শক্তি নিয়ে যদি কথা বলে, দেখো, যখন তুমি ঢিলটা ছুড়লে পানিতে, ঢিলটা পানিকে যেখানে স্পর্শ করে সেখানে ঢিলের যে শক্তি বা তোমার হাত থেকে যে নির্গত শক্তি সেটা সঞ্চারিত হয়, আর এই শক্তিটা কি করে? কণা থেকে কণাতে স্থানান্তরিত হয়। দেখো, কণাগুলো কিন্তু স্থানান্তরিত হয়ে যায় না, শক্তিটা স্থানান্তরিত হয়। তাই আমরা বলতে পারি মাধ্যমের কণাগুলো কি হয় না? স্থানান্তরিত হয় না। শুধুমাত্র কি স্থানান্তরিত? কম্পন বা শক্তিটা। তাহলে তরঙ্গ ও শক্তির মধ্যে আমরা সম্পর্কটা বুঝলাম। এরপর আমরা যেটা দেখব, কিছু সংজ্ঞা, তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা। প্রথমেই আসো পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন কি? তরঙ্গ সঞ্চারণকারী একটি কণা একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন কি সেটা আমরা দেখি। সেটা হলো কি, একটি বিন্দু থেকে যাত্রা শুরু করবে, একটা নির্দিষ্ট দিকে গিয়ে সেটা আবার সেই বিন্দুতে ফিরে আসবে, তাহলে এটাকে বলা হবে পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন।
তরঙ্গ সঞ্চালনকারী একটি কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট দিকে গিয়ে আবার যদি পূর্বের বিন্দুতে ফিরে আসে তবে সেটাকে আমরা বলছি কি পূর্ণ স্পন্দন বা পূর্ণ তরঙ্গ বা পূর্ণ দোলন। এরপর হচ্ছে পর্যায়কাল। একটি পূর্ণ পর্যায় বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল বা দোলনকাল। এটাকে আপার কেজ টি দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে সেকেন্ড। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণা একক সময়ে যে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এটাকে লোয়ার কেজ এফ দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে হার্টজ, এফ ইকুয়ালস টু 1/t। হার্টজ ব্যবহার করা হয় অথবা ভাইব্রেশন পার সেকেন্ড ব্যবহার করা হয় অথবা সাইকেল পার সেকেন্ড ব্যবহার করা হয়, এগুলো তোমরা পড়েছো আগে। বিস্তার। তরঙ্গ সঞ্চালনকারী একটি কণা যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। সাম্যাবস্থা থেকে সেটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার, ইংলিশে অ্যাম্পলিটিউড, তাই এটাকে আপার কেজ এ অথবা লোয়ার কেজ এ দিয়ে প্রকাশ করা হয়। দশা। দশা বলতে কণাটির যে কোনো মুহূর্তের সম্মুখ অবস্থানটাকে বোঝানো হয়, যেমন এটার বেগ, ত্বরণ, বল ইত্যাদি বোঝায়। যেমন এটার কি বেগ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, ত্বরণ কেমন, সরণ ইত্যাদি, এটাকে বলা হয় দশা। তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ল্যামডা, গ্রিক লেটার ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এই সবগুলো শব্দের সাথে এবং টার্মসের সাথে তোমরা আগে থেকে পরিচিত, তাই এগুলো আমি আর বিস্তারিত করলাম না। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখব, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই সম্পর্কটা তোমরা সবাই পারো, কিন্তু আমি একটু ভিন্ন কিছু বলবো। প্রতিপাদন তোমরা পারবে, বইয়ে আছে বা তোমরা 9-10-এ পড়েছো। প্রথমেই তোমরা সংজ্ঞা দেবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে সে সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে কত সময় লাগে? টি সময়। তাহলে টি সময় অতিক্রম করে কত দূরত্ব? ল্যামডা দূরত্ব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব। তাহলে একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা বাই টি, ঐকিক নিয়মে করবে। তাহলে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তাহলে ভি কষ্ট কি লিখতে পারবো? ল্যামডা বাই টি। আবার আমরা জানি এফ কষ্ট কি 1/t। তাহলে এখান থেকে আমরা যদি 1/tটাকে আলাদা করি, ভি কষ্ট 1/t ইন্টু ল্যামডা, তাহলে 1/t মানে কি লিখবো? এফ। ভি কষ্ট কি? এফ ল্যামডা। এতটুকু ইকুয়েশন সবাই পারো। এখন আমার এখানে যেটা ভিন্নতা বলবো তোমাদেরকে সেটা দেখো। এখানে ভি, এফ এবং ল্যামডা এই তিনটা কোনটা কিসের উপর নির্ভর করছে? ভি নির্ভর করে মাধ্যমের উপর। মাধ্যম যদি একই হয় তাহলে কখনোই তরঙ্গ বেগ ভিন্ন হবে না। মানে কি? তুমি মুখে আওয়াজ করো অথবা একটা লোহা দিয়ে কোনো একটাকে সাউন্ড করো, মাধ্যম যদি বায়ু হয় তাহলে তোমার বেগ আর শব্দ লোহা থেকে উৎপন্ন শব্দের বেগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ এটা নির্ভর করে কিসের উপর? মাধ্যমের উপর। এখন তুমি যদি এই শব্দটাকে পানিতে শুনো বা লোহাতে শুনতে যাও তাহলে কি হবে? তোমার বেগটা ভিন্ন হবে, কারণ বায়ু, পানি এবং লোহা তিনটা ভিন্ন মাধ্যম। সুতরাং আমরা বলতে পারি কোন একটা উৎস থেকে যখন শব্দ উৎপন্ন হবে তখন তার বেগ নির্ভর করবে কিসের উপর? মাধ্যমের উপর। আচ্ছা, এফ ল্যামডা। এফ হচ্ছে বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব কম্পাঙ্ক থাকে যেটি একটি নির্দিষ্ট আকার আকৃতির জন্য অপরিবর্তনশীল, কিন্তু যখন আকার আকৃতি পরিবর্তন ঘটে তখন কম্পাঙ্কের পরিবর্তন ঘটে। অন্যথায় কোনো বস্তুর কম্পাঙ্ক সবসময় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। তাহলে ভিটা নির্ভর করলো মাধ্যমের উপর, এফ নির্ভর করলো বস্তুর উপর। যেমন একটা বস্তুকে যদি তুমি বায়ুতে, পানিতে এবং লোহাতে কম্পিত করো তাহলে কোনো জায়গায় তার কম্পাঙ্ক ভিন্ন হবে না,
সব জায়গায় একই হবে, কারণ বস্তু যদি একই থাকে বা পরিবর্তন না হয়, কম্পাঙ্কের পরিবর্তন হবে না। আর এই দুইটার উপর নির্ভর করেই করবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো v/f। ঠিক আছে, তাহলে ল্যামডাটা নির্ভর করবে কার উপর, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের উপর।